শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকার সঙ্গে আছি ফারজানা তানি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সাথে খবরের পেছনের খবর এবং সেই খবরগুলো নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণ আজকে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। জনাব আবু সাইদ খান, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানটি ফেসবুকে ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আলোচনা যাওয়ার আগে দেশের প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি। আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক যুগান্তর। ক্ষুব্ধ জাতির কাঁধে শিশুটির লাশ, অশ্রুমেদর অনন্ত যাত্রা, মুকুলে ঝরে গেল মাগুরার ফুল। মৃত্যুর আগে 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট, শেষবার আর হৃদস্পন্দন ফেরেনি বলছে আইএসপিআর। ধর্ষণে জড়িতদের ফাঁসি চাইলেন শিশুটির মা। প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর শোক, মাগুরায় ধর্ষকের বাড়িতে আগুন। রয়েছে ঢাকা জাতিসংঘ মহাসচিব গুতেরেস, 1 লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার। সুশীল সমাজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা কাল। সংস্কার প্রস্তাবের জবাবে রাজনৈতিক দলগুলোর মতামত, গণপরিষদ গণভোটে না সংবিধান সংস্কারের মত। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো 166টি সুপারিশ পর্যালোচনা করছে 34টি রাজনৈতিক দল। দেখে নিচ্ছি দৈনিক সমকাল। ঝরেই গেল ছোট্ট ফুল আসিয়া, কাঁদছে দেশ। হেলিকপ্টারে গেল মরদেহ, জানাজায় মানুষের ঢল, শ্রীপুরে দাফন। নিপীড়নের বিরুদ্ধে শিশু আসিয়ায় প্রতিবাদের মশাল। আমি তাকে ফাঁস দিয়ে বিচার চাই, আশা আক্তার আসিয়ার মা বলছেন এটি। এরপরে রয়েছে টিকচিহ্নে নয়, বিস্তারিত মতামত দেবে দলগুলো। সংস্কারের ঐকমত্য কমিশন 7 দল দিয়েছে মতামত। আংশিক মত 2টির, বিএনপি, জামায়াত, এনসিপি সহ 16 দল সময় চায়। রাজনৈতিক সংলাপ ছাড়াই কিছু সুপারিশ বাস্তবায়ন। রয়েছে ব্যাংকের খেলাপি ঋণ 10% হলে লভ্যাংশ নয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, ভালো মুনাফা করলেও মানতে হবে সর্বোচ্চ লভ্যাংশের সীমা। নিট মুনাফার 50%-এর বেশি দেওয়া যাবে না লভ্যাংশ। এরপরে রয়েছে দৈনিক আমার দেশ। ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবাসন, নয়াদিল্লির চাপে মিয়ানমারকে সুবিধা দিতে চুক্তি। ধারাবাহিকতা রক্ষা না করায় ফেরত পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। রয়েছে এবার ঈদে ভারত যাচ্ছে না বাংলাদেশিরা, সাশ্রয় হবে 3000 কোটি টাকা। পরিকল্পিত অস্থিতিশীলতা তৈরির চেষ্টা গুতেরেসের সফরকালে। রয়েছে দৈনিক প্রথম আলো। মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না। মাগুরের শিশু নামে যার পরিচয় গড়ে উঠেছিল ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষায়, সে হয়ে উঠেছিল প্রতীক। বিচার বিলম্বের কারণগুলো আমরা দূর করার চেষ্টা করছি বলছেন আসিফ নজরুল। এরপর রয়েছে 2026 সালে এলডিসি থেকে উত্তরণ পেছাবে না সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। প্রথম আলোর পেছনের পাতা থেকে দেখে নিচ্ছি, সয়াবিন তেলের সরবরাহ ঠিক হয়নি। লেবুর দাম তেমন কমেনি, কিছুটা কমেছে মুরগির দাম, কমেছে শসা, বেগুন, ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। বেতন বোনাসের চাপে শিল্প আরও নাজুক, শ্রম অসন্তোষের আশঙ্কা। স্বার্থান্বেষীরা পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ পাবে, কমেছে ক্রয় ক্ষমতা। এরপরে রয়েছে সৌদি আরবের সিদ্ধান্তে বিপাকে হাজারো ওমরা যাত্রী। ভিসার কোটা 90% কমেছে, বিনা নোটিশে কমানো হয়েছে ভিসার কোটা। টিকিটের টাকা ফেরত দিচ্ছেন এয়ারলাইন্সগুলো, লোকসান গুনছে এজেন্সি মালিক ও যাত্রীরা, এটি বলেছে হাব। মির্জা ফখরুল বলছেন ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে। জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এরপরে দেখে নিচ্ছি দৈনিক বণিক বার্তা। 26 মার্চ ডক্টর ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর। চীনের বড় আর্থিক সমর্থন নিয়ে আসা ও সংশয় 2 থাকছে। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস আজ। দূষণের পানির অক্সিজেন কমছে মেঘনায়, বারবার মরে ভেসে উঠছে মাছ ও জলজ প্রাণী। বণিক বার্তার পেছনের পাতা থেকে দেখে নিচ্ছি, আবারও বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ। 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা। সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। মাগুরা গার্ল ডাইস, নেশন এনগ্রালফ বাই গ্রিফ অ্যান্ড অ্যাঙ্গার। রয়েছে ওভার 5600 চিলড্রেন রেপড ইন 10 ইয়ার্স। এই ছিল আমার হাতে থাকা যেসব পত্রিকা, সেগুলো শিরোনাম। জনাব আবু সাইদ খান, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন কোন কোন পত্রিকাগুলো আছে হাতে এবং কোন কোন বিষয় নিয়ে আপনার আলোচনা শুনবো। শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা শুনবো, আমরা জানি যে মাগুরার ছোট্ট শিশু আসিয়া নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছে এবং সর্বশেষ বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরেই বিক্ষোভ চলছে। আমরা দেখেছি বছরের পর বছর এগুলো নিয়ে মানুষ কথা বলছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু আইনের শাসনের যে জায়গাটি বা
সরকার বা প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার যে যে জায়গাগুলো, সেগুলোতে এখনো পর্যন্ত দুর্বলতা থেকেই গেছে। বছরের পর বছর ঘটনাগুলো পুনরাবৃত্তি হতে দেখছি আমরা। এটার শেষ কোথায়? ঘটনাটা কষ্টকর, খুব বেদনাদায়ক যে একটা শিশু পৃথিবীকে বুঝবার আগেই যে নির্মম অভিজ্ঞতা নিয়ে বিদায় নিল, তো এটা মেনে নেওয়া যায় না। তো এমন ঘটনা, তো হয়তোবা আমরা এই শিশুটির মাগুরার এই শিশুটির ঘটনাটা সামনে এসছে, এমন শিশুর নির্মম মৃত্যু কিন্তু সমাজে অলক্ষ্যে অজান্তে আরো ঘটছে। তো সেগুলো হয়তোবা পত্রিকার পাতায় আসছে না। এটা খুবই, আমরা এই স্বাধীনতার এত বছর পরেও আমরা দেশটাকে শিশুর বাসযোগ্য করতে পারিনি। এখানে শিশু এবং নারী বন্ধব সমাজের যে দাবি রয়েছে, সে দাবিটা যেন কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না। আইন আছে, কিন্তু আইনের তো যথাযোগ্য প্রয়োগ দিচ্ছে না। আইনের বরং উল্টোটা দেখেছি আমরা, অপব্যবহার দেখেছি। কিন্তু আইনের প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এটা খুবই দরকার। কিছু দৃষ্টান্তমূলক শাস্তিও দরকার, যেটা মানুষ শিক্ষা নিতে পারে। অনেকেরই ধারণা এই ধরনের অপকর্ম করে বেঁচে যাওয়া যায়। হয়তো এই ধর্ষকরা, মাগুরার এই ধর্ষকরাও মনে করেছিল যে এটা সামান্য একটা শিশু, এটা কি হবে, এটা বেঁচে যাওয়া যাবে। এই ধরনের ধারণা কিন্তু সমাজে রয়ে গেছে। অর্থাৎ সেই মেসেজটা আইন আদালতকে সেই মেসেজ দিতে হবে, সেই দৃষ্টান্ত দিতে হবে যে নিভৃতে কোনো দেশের কোনো প্রান্তে যেখানেই ঘটনা ঘটুক যেন পার পাবে না, তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। এই দৃষ্টান্তটা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারতাম এবং সমাজে যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না, এইভাবে ধর্ষকরা এই ধরনের সাহস পেত না। তো একটা বিষয়টা হয়েছে যে অনেক সময় দেখা যায় যে যখন একটা সরকারের পরিবর্তন ঘটে, তখনও কিছু লোক তারা কিন্তু এই সুযোগটাকে গ্রহণ করে, মনে করে যে নতুন সরকার এসছে, সরকার আরো বহুত এজেন্ডা নিয়ে ব্যস্ত আছে। তো এই ধরনের ঘটনা ঘটে। এর সাথে বিভিন্ন রকম যে পরিবেশ সৃষ্টি হয়েছে, বিভিন্ন উগ্রবাদী, কেবলমাত্র যে মাগুরার শিশুটি এমন তো না, বিভিন্ন উগ্রবাদীদের উত্থান আমরা দেখছি, যারা নারীর প্রতি বিভিন্ন রকম অসম্মান করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয় এক ছাত্রীর সঙ্গে যে ব্যবহার করেছে, এটা তো খুবই বেদনাদায়ক ঘটনা। এবং এমন ঘটনা ঘটেছে লালবাটিয়ার একটা ঘটনা আমরা জানি। তো বিভিন্ন জায়গায় তারা না, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থার ঘটনার কথা উল্লেখ করছিলেন। সেই ঘটনা আমরা দেখেছি যে আসামি যার বিরুদ্ধে মামলা হয়েছিল, তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করে সেখান থেকে জামিনে ছেড়ে নিয়ে আসা হলো। সেটি নিয়ে কিন্তু আমরা আর কাউকে, প্রশাসন বা সরকার পক্ষ থেকে কাউকে কোনো কিছু করতে দেখিনি। এটি এই ধরনের ঘটনা, এই ধরনের বিষয় আসলে এগুলোকে উৎসাহিত করে কিনা? নিশ্চয়ই উৎসাহিত করে। এবং কারা ফুলের মালা নিল, তাদের পরিচয় কি, তাদের রাজনৈতিক পরিচয় কি, সামাজিক পরিচয় কি, তো সেগুলো তো ফাইন্ড আউট করা দরকার। যে যারা একজন এই ধরনের নারী উত্ত্যক্তকারীকে তারা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে যায়, তো তারা কারা, এবং তারা তাহলে এই ধরনের অপকর্ম, নারীর প্রতি অসম্মান, নির্যাতন এর, তো এই ধরনের তো একটা গোষ্ঠী চক্র তো রয়েছে সমাজে, তারা আছে, বহল তবিয়তে আছে। তাদেরকে চিহ্নিত করা এবং আদালতে এবং আইনের কাঠগড়ায় দাঁড় করানো, সেই কাজটা তো সরকারকে করতে হবে। কিন্তু আমরা সেই কাজটা দেখছি না। আমরা পুলিশ বাহিনীকেও সেই বিষয়টা নিয়েও ব্যস্ত দেখছি না, বরং আমরা দেখছি যে তারা অধিকার আদায়ের মিছিলে, বিগত সরকারের আমলেও দেখেছি, অতি সম্প্রতিও দেখেছি, কয়েকদিন আগেও দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা একটা মেয়ের প্রতি, আন্দোলনকারী প্রতিবাদী এক মেয়ের প্রতি যে আচরণ করলো, এটা তো খুবই বেদনাদায়ক। এই ধরনের ঘটনা আমরা ঘটছে এবং আমরা এগুলা প্রতিদিনই দেখছি। এর একটা প্রতিকার, একটা বিহিত হওয়াটা দরকার। না, আমরা আবার এর মধ্যে আরেকটি বিষয় দেখলাম যে আসিয়া ধর্ষণের পরে যখন পুরো বাংলাদেশ উত্তাল বিক্ষোভে এবং প্রতিবাদে, সেই সময়ের মধ্যেও কিন্তু আমরা আরো একাধিক বেশ অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটতে দেখেছি। এত প্রতিবাদ মুখর একটি পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যেও এই ধরনের ঘটনা পুনরাবৃত্তিগুলো কেন হচ্ছে, কেন কমছে না আসলে এগুলো? সেই ধরনের একটা যে পরিবেশ দরকার, একটা মানব বান্ধব শিশু বান্ধব পরিবেশ দরকার, সেটা আমরা করতে পারিনি। এবং এখানে আইনের প্রতিও মানুষের যে শ্রদ্ধা, কিংবা আইন যে প্রয়োগ করতে পারে, তারা যে শাস্তির আওতায় আসতে পারে,
এটা তারা মনে করছে না। তো যে কারণে এটা এই মেসেজটা দেওয়া দরকার যে এই ধরনের অপরাধীরা সাজা পাবে না, এবং এই ব্যাপারে কেবলমাত্র তো সরকারও না, জনগণকেও ভূমিকা নিতে হবে, জনগণকেও সতর্ক থাকতে হবে। যেমন একটা ঘটনা ঘটলো, ঠিক আছে, দর্শকের বাড়িতে হামলা করা হলো, তাকে চিহ্নিত করা হলো, এখানেই শেষ হওয়া উচিত নয়। প্রতিনিয়তই জনগণকে এটা প্রহরায় থাকতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই যে এই শিশুটি তারও কন্যা হতে পারছে, সে তো একজন মায়ের সন্তান। তো এই প্রত্যেকটা মাকে এটা বুঝতে হবে, প্রত্যেকটা বাবাকে বুঝতে হবে যে এই আসিয়া, এই শিশুটি, এই নিষ্পাপ শিশুটি আমারও কন্যা হতে পারছে, এবং সেই জায়গা থেকেই আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমাদের মনোজগতেও পরিবর্তন আসবে। জি, আরেকটি ব্যাপার হচ্ছে আমরা এরকমও দেখতে পাচ্ছি যে একেবারে দোষী প্রমাণিত হওয়ার পরেও অনেক আসামি জামিনে মুক্ত হয়ে তারা একেবারে মুক্ত ঘোরাফেরা করছে এবং ধর্ষিতার বাড়ির সামনে দিয়ে তারা একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করছে। এই যে একটি আইনের বা বিচারের যে ফাঁক, এই ফাঁক গলিয়ে যে আসামিরা বের হয়ে যাচ্ছে, এর কারণ কি? এই জায়গাটি আমরা কেন বন্ধ করতে পারছি না? এটা হচ্ছে যে অনেক সময় হয় কি যে এই যে তদন্তের ত্রুটি থেকে যায়, অনেক সময় তো সঠিকভাবে বিষয়টাকে তদন্ত হয় না, আদালতে উপস্থাপিত হয় না, যে কারণে আইনের ফাঁকফোকর গলিয়ে বেরিয়ে যায়। তো সেই ব্যাপারটাও নিশ্চিত করা দরকার এই ব্যাপারে। তো আইন প্রয়োগকারী সংস্থা তো বটেই, এবং সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রে যারা আসামি, এই ধরনের আসামির বিরুদ্ধে এখানে বাদীর পক্ষ হয়ে, নির্যাতিতের পক্ষ হয়ে সমাজকে দাঁড়াতে হবে, আইনজীবীদেরকে দাঁড়াতে হবে, মানবাধিকার সংগঠনগুলোকে দাঁড়াতে হবে। দাঁড়ায় না তা না, কিন্তু এই কার্যক্রমটাকে আরো জোরদার করা দরকার, জি, এবং তাদেরকে চিহ্নিত করা দরকার এবং সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করা দরকার, যাতে এই ধরনের অপরাধীরা সমাজে কখনো সম্মানিত না হয়, সমাজে কখনো স্থান না পায়। এবং আরেকটি খুবই অ্যালার্মিং বিষয় হচ্ছে বেশিরভাগ শিশু ধর্ষিতার যেই ঘটনাগুলো ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, তার পেছনে কিন্তু কোনো না কোনোভাবে পরিবারের কেউ জড়িত থাকে। পারিবারিকভাবে যেন এই ঘটনাগুলোকে রোধ করা যায় বা যে নৈতিক অবক্ষয় হচ্ছে এটিকে যাতে রোধ করা যায়, সেই জন্য আসলে পরিবারের বা সমাজের কি ধরনের দায়িত্ব রয়েছে? সেটা তো রয়েছে। এই যে এই ঘটনার পিছনে আমরা যতটুকু পত্রপত্রিকা এসছে তাতে দেখতে পাচ্ছি যে তার বোনের হাজবেন্ড ও জড়িত, তার বোনের শ্বশুর, ভাসুর সবাই এই অপকর্মের সঙ্গে জড়িত। অর্থাৎ এখানে নারীকে কেবলমাত্র ভোগ্য পণ্য মনে করা হয়, তার মর্যাদা, শিশু নারী সবাই জন্য একটা ভোগের পণ্য, তার মর্যাদা সম্মানের প্রতি তোয়াক্কা করা হয় না। এবং এই শিশুটির বোন, সে তো প্রতিবাদ করতে গিয়ে সেও কিন্তু লাঞ্ছিত হয়েছে, একাধিকবার সে লাঞ্ছিত হয়েছে। আর তার মা দূর থেকে বুঝতেই পারেনি যে একটা শিশুর প্রতি এই ধরনের নির্মম আচরণ হতে পারে। এটা কারো বোঝার কথা না যে একটা শিশুর প্রতি এই আচরণ হতে পারে, এটা তো দূর থেকে আমরা কেউ ভাবতেই পারি না। তো সমাজটা এখানে চলে গেছে, এখান থেকে সমাজকে ফিরাতে হবে, এবং ফিরানোটা যেমনই করে আইন রক্ষাকারী সংস্থার কাজ, সরকারের কাজ, সেই সঙ্গে জনগণকেও পাশে দাঁড়াতে হবে। জনগণের ভিতরও একটা সচেতনতা বোধ তৈরি হতে হবে। আমার মনে হয় যে আমাদের সামনে আসিয়া একটা প্রতীক হয়ে উঠেছে, এবং আসিয়াকে সামনে রেখে যে গণজাগরণ হয়েছে, জনগণকে এটা সদা সতর্ক থাকতে হবে এবং এই গণজাগরণের ধারাটাকে ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের অপকর্মে সাহসী না হয়। আরেকটি বিষয় এই শিশু ধর্ষণের সাথে সাথে উঠে এসেছে, সেটি হচ্ছে ছেলে শিশুরাও কিন্তু অনেকাংশে এখন নিরাপদ নয়। আমরা দেখছি যে মাদ্রাসায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে শিশুরাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। সেই জায়গাগুলো থেকে তো নিশ্চয়ই শিক্ষক যারা রয়েছেন বা যারা এই ছোট ছোট ছেলে শিশুদেরকে শিক্ষাদানের জন্য দায়িত্বরত থাকেন, তারাও এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছেন। সেখানেও তো আমরা খুব বেশি ইতিবাচক কোনো কিছু দেখছি না। না, দুঃখজনক ঘটনা হচ্ছে যে এইসব অপকর্মের জন্য বিশেষ করে মাদ্রাসায় যে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে, শিক্ষকরা, স্বয়ং শিক্ষকরাই দায়ী। এবং তো তারা ধর্মের নামে তারা এখানে নিশ্চয়ই এক ধরনের ফতোয়া দিচ্ছে, এক ধরনের বক্তব্য তারা দিচ্ছে যে এটা কোনো অপরাধী না। এই অথচ তারা সমাজের বিভিন্ন জায়গা নারীর প্রতি বিভিন্ন রকম অবমাননাকর বক্তব্য দিচ্ছে, বিভিন্ন জায়গা গ্রামে মাহফিল থেকে বিভিন্ন অসম্মানজনক কথাও হচ্ছে, সেগুলো বন্ধ করা দরকার। সমাজে এই ধরনের ধর্ষণ অপকর্ম বন্ধ করতে হলে উগ্রবাদীদেরকেও দমন করতে হবে,
এখানে সমাজে উগ্রবাদ থাকবে, নারীর প্রতি অসম্মানসূচক বক্তব্য দেওয়া হবে, সেগুলো কিন্তু এই ধরনের অপকর্মকে উৎসাহিত করে, নারীকে অসম্মানিত করে। জি, প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ করেছে, তারা হচ্ছে আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। তারা বলছেন, আসিফ নজরুল বলছেন, বিচার বিলম্বের কারণগুলো আমরা দূর করার চেষ্টা করছি, এবং তিনি যেটি বলেছেন যে আইনকে সংস্কার করে বা কিছুটা পরিবর্তন পরিমার্জন করে এটিকে যাতে করে তাদের দ্রুত এই আসামিদের বিচার করা হয়, এই ধরনের পদক্ষেপ নেয়ার একটি চেষ্টা তাদের থাকবে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, বা আদৌ আসলে এই আইন পরিবর্তন হয়ে খুব দ্রুত এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব হবে কিনা? প্রথমত হচ্ছে যে আইনের তো সংস্কার দরকার হতে পারে, সেটা করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইনের তো আসলে প্রয়োগই হচ্ছে না। সংস্কার করলেই যে সেই আইন প্রয়োগ হবে, অতএব আইনের প্রয়োগটা নিশ্চিত করা দরকার। আইনের অনেক ক্ষেত্রে অপপ্রয়োগও হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত অপকর্ম গুলোকে আইন তো ধরতেই পারছে না, বরং অনেক ক্ষেত্রে যারা নির্দোষ তাদেরকেও আবার কাঠ করা দাঁড় করানো হচ্ছে, এমন ঘটনাও কিন্তু ঘটছে। অতএব আইনের সুষ্ঠু প্রয়োগ দরকার, সুষ্ঠু তদন্ত দরকার, আইনের সুষ্ঠু প্রয়োগ দরকার, তা না হলে এটা দূর হবে না। এবং এর জন্য জনসচেতনতাও থাকতে হবে। এখানে পুলিশের ভূমিকা যেমন আছে, এখানে রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা আছে, জনগণকেও ভূমিকা পালন করতে হবে। এবং এটা একটা সমাজটাকে মানুষের বাসযোগ্য করা, শিশুর বাসযোগ্য করা, এটা একটা সামগ্রিক প্রয়াস, একটা সামগ্রিক এবং সম্মিলিত উদ্যোগের বিষয়। জি, এই আইনের আরেকটি নেতিবাচক দিক, যারা অনেকেই বলেন, যারা আসলে এভাবে ভুক্তভোগী হয়েছেন, তাদের অনেকে বলছেন যে এই আইনের একটি নেতিবাচক দিকও রয়েছে, সেটি হচ্ছে এই আইনের অপব্যবহার। অনেকেই মিথ্যা মামলায় ফেঁসে যাচ্ছেন এবং বছরের পর বছর জেল খাটছেন, এরকম অভিযোগও কিন্তু রয়েছে। এই ধরনের আইনের অপব্যবহার যাতে না হয়, সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে হয় কি যে আইনের অপব্যবহার হচ্ছে এবং অনেক নিরীহ মানুষও কিন্তু এর শিকার হচ্ছে। তো সেই অপব্যবহারটাও রোধ করা দরকার, এবং এই অপব্যবহারের বিষয়ে আরো সুষ্ঠু তদন্ত দরকার। অনেক সময় যেসব তদন্ত হয় এবং সেই সব তদন্ত পিছনে এক ধরনের দুর্নীতি কাজ করে, এখানে অর্থ লেনদেন কাজ করে, সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টাকে দেখা দরকার যে যাতে তদন্তটা সুষ্ঠু হয়। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটির জায়গাটা হচ্ছে সুষ্ঠু তদন্ত হয় না, এবং সুষ্ঠু এবং সঠিক রিপোর্ট সেখানে আদালতে পেশ করা হয় না। তো সেই জায়গাটা আমার মনে হয় অ্যাডজাস্ট করা দরকার, এবং তদন্ত সংস্থাগুলোকে, সেটা পুলিশেরই হোক আর ম্যাজিস্ট্রেট, যে কোনো তদন্তই হোক না কেন, তাদেরকেও তো নৈতিক বলে বলিয়ান হওয়া দরকার, তাদেরকেও দক্ষ এবং এই বিষয়গুলো সম্পর্কেও তাদেরও সঠিক ধারণা দরকার। এবং তারা ঠিক না হলে, তদন্ত যদি ঠিক না হয়, আদালত কিন্তু সঠিক রায় দিতে পারবেন। অতএব তদন্তটা খুবই গুরুত্বপূর্ণ। জি, আমরা দেখেছি এই আসিয়ার ধর্ষণের পরে এই ধর্ষণ বিরোধী একটি বিক্ষোভ হয়েছিল একদিন আগে। সেইখান থেকে দাবি করা হয়েছিল 15 দিনের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে বিভিন্ন আইনের কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া অনুযায়ী একটি সময় সাপেক্ষ ব্যাপার, এখানে ডিএনএ টেস্টের ব্যাপার থাকে, সাক্ষ্য গ্রহণের ব্যাপার থাকে, বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপনের ব্যাপার থাকে, সবকিছু বিবেচনায় রেখে এটা হচ্ছে কতদিনের মধ্যে আসলে এই বিচারটা বা রায়টা দেয়া যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে, বা কার্যকর করা যেতে পারে কতদিনের মধ্যে? দাবি রাস্তা থেকে উঠতেই পারে, কিন্তু আসলে তো 15 দিনে সম্ভব না। তো এখানে একটা নির্দিষ্ট, যেমন এখানে সম্ভবত আইন উপদেষ্টা বলেছেন 3 মাসের মধ্যে বিচার সম্পন্ন করা সম্ভব। তো সেইটা সম্ভব, যত দ্রুত সময়ের মধ্যে করা উচিত সেটা করা দরকার। এবং এর জন্য দরকার হলে আমাদের তো একটা স্পেশাল ট্রাইব্যুনালও আছে, তো সেই স্পেশাল ট্রাইব্যুনালে সেই বিচারগুলোকে নিয়ে আসা দরকার, এবং দ্রুততম সময়ের মধ্যে 3 মাসের মধ্যে সেটাকে নিশ্চিত করা উচিত। আমি দ্য ডেইলি স্টার আজকে একটি পরিসংখ্যান দিয়েছে, তারা বলছে ওভার 5,600 children raped in 10 years, says ASK. Police on average record 13 rape cases every day. এই যে দিনের পর দিন যেটি বলছিলাম শুরুতে, বছর পর বছর এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয়ে আসছে, কোনোভাবেই ধর্ষণ কমানো যাচ্ছে না। এর পেছনে সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের যে জায়গাগুলো তৈরি হয়েছে,
সেটিকে যাতে আর অবনতি না হয়, এটিকে আরো উন্নতি করার ক্ষেত্রে দায়িত্ব কার? এটি কি শুধুমাত্র সরকার বা প্রশাসনের, নাকি পরিবার এবং সমাজেরও দায়িত্ব রয়েছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে সরকারের দায়িত্ব তো আছেই। তো হ্যাঁ, দায়িত্বটা প্রথম থেকে হচ্ছে পরিবারের ভিতর। অনেক শিশু কিন্তু পরিবারের ভিতরে নিগৃহীত হয়, স্বজনদের দ্বারা, নিকটজনদের দ্বারা নিগৃহীত হয়, নির্যাতিত হয়। তো এই জন্য পরিবারের অভ্যন্তরেও সেই ধরনের পরিবেশ দরকার। এখানে শিক্ষা অঙ্গনের, বিশেষ করে স্কুল কলেজের একটা ভূমিকা রয়েছে। স্কুল কলেজেও এখানে নারী বান্ধব, শিশু বান্ধব পরিবেশটা নিশ্চিত করা দরকার। সমাজ, এমনকি নারীরা তো এখানে আমরা দেখি বাসে ট্রেনেও কিন্তু লাঞ্ছিত এবং নিগৃহীত হচ্ছে। তো সেই জায়গাগুলো কোথাওই নারী নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। সে ঘরে, বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, সব জায়গায় নারীর উপর হামলা হচ্ছে, নারী নির্যাতিত হচ্ছে। অতএব সেই জায়গাগুলোকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে, সমাজটাকে পরিবেশ বান্ধব করতে হবে। তা না হলে নারী বান্ধব করতে হবে এবং সবাইকে মনে করতে হবে যে নারীকে তার যে যোগ্য সম্মান, মানবিক সম্মান, তার মর্যাদা, এটা প্রতিষ্ঠা করা দরকার। এবং সেই সঙ্গে সঙ্গে যে বিপদগামী এবং উগ্রবাদী এবং যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে। জি, সেটি প্রত্যাশা থাকবে নিশ্চয়ই। প্রত্যেকটি শিশু আসলে নিরাপদ একটি পৃথিবী পাবে, নিরাপদ দেশ পাবে, যেখানে প্রত্যেকটি শিশু নিরাপদে খেলাধুলা করতে পারবে, ঘুরতে পারবে, এবং তাদের যে সামাজিক যেই একটি বিষয় রয়েছে সেখানেও তারা যাতে নির্দ্বিধায় নির্বিঘ্নে বড় হতে পারে, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমাদের থাকবে। সমকাল থেকে একটি শিরোনাম পড়ছি। ঢাকায় জাতিসংঘ মহাসচিব ইউনূসের সঙ্গে বৈঠক আজ, যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, কক্সবাজার জুড়ে নিরাপত্তা বলয়। জাতিসংঘ মহাসচিব আসছেন বাংলাদেশে এবং তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। এবং আজকে যেহেতু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ডক্টর ইউনূসের সাথে বৈঠক আছে, কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এবং কি প্রত্যাশা থাকতে পারে আমাদের? প্রথমত হচ্ছে যে বাংলাদেশ এই যে 15 লক্ষ রোহিঙ্গার এই বোঝা বইতে পারছেন, এটা কেবল বাংলাদেশের দায় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং এর সমাধান আমরা তো জানি যে এর সমাধান একটাই হচ্ছে, সুষ্ঠু সমাধান। তাদেরকে তাদের বাড়িতে, তাদের বাস্তবিটায় তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে পুনর্বাসন করতে হবে। এর আগে আমরা জানি মায়ানমার গভর্নমেন্ট এটাকে তোয়াক্কা করেনি এবং আমরা বিভিন্নভাবে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা হয়েছে, মিয়ানমারের সঙ্গে বৈঠক হয়েছে, চীনের মাধ্যমে আলোচনা হয়েছে, বহুজাতিক বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো কাজ কিন্তু হয় নাই। তো সেই জায়গাটা হচ্ছে এখন, সেখানে কিন্তু একটা রাজনৈতিক পরিবর্তনও ঘটে গেছে। এখানে আরাকান আর্মি তারা এখন ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে চলে এসছে। অতএব এখানে পরিস্থিতিটা কিন্তু আরো জটিল হয়ে পড়েছে। তো সেখানে রোহিঙ্গাদের স্থান এখানে মিয়ানমারের সঙ্গে এখন এখন কার সঙ্গে আলোচনা হবে? মিয়ানমারের সঙ্গে হবে না আরাকান আর্মির সঙ্গে হবে? তো সেই বিষয়টা খুবই জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই জায়গা থেকে আরেকটা হচ্ছে যে এখানে জাতিসংঘ সহ দাতা সংস্থা অনেকে মনে করছে যে ওখানে যে অনিরাপদ যাতে রোহিঙ্গা রয়েছে তাদের রিলিফ ইত্যাদি, সেটাও বাংলাদেশের মাধ্যমে এখানে দেওয়ার ব্যাপারটা, এর মানেটা দাঁড়াচ্ছে যে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ ব্যাপারটা রাজি না। বাংলাদেশের জন্য বড় চাপ হয়েছে যে বাংলাদেশে এইটা যদি বাংলাদেশের মাধ্যমে তাদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে যে রোহিঙ্গা মানে বাংলাদেশে আবার সেই রোহিঙ্গাদের ভিড় আরো বাড়তে থাকবে, অনেকে আবার তারা বাংলাদেশের পথ ধরবে। অতএব বাংলাদেশের পক্ষে আর জায়গাটা সিল্টেড হওয়া উচিত, যে সীমান্তে থেকে আর যেন কোনো রোহিঙ্গা না আসতে পারে, এবং বরং যারা আছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে দিতে হবে সেটাই চ্যালেঞ্জ হওয়া উচিত। এবং বাংলাদেশ থেকে নিশ্চয়ই এই মেসেজই ডক্টর মোহাম্মদ ইউনূস এই মেসেজই তাদেরকে দিবেন এবং জাতিসংঘেরও উপলব্ধি করা উচিত বাংলাদেশ একটা ঘনবসতির জায়গা এবং এই তাদের মধ্যে দারিদ্র আছে, সমস্যা আছে। তো এই বাংলাদেশের পক্ষে একটা স্বল্প উন্নত দেশ, তাদের পক্ষে এই ধরনের বোঝা বহন করা সম্ভব না। এবং রোহিঙ্গা ক্যাম্পে তো আমরা দেখেছি বছরের পর বছর, দিনের পর দিন কিছু অঘটন ঘটছে এবং আমরা দেখছি রোহিঙ্গাদেরকে মাদক কেনাবেচা, অবৈধ অস্ত্রের কেনাবেচা বা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা শুরু থেকে জড়িত। এবং আমরা বেশ অনেকগুলো
নেতিবাচক ঘটনাও ঘটতে দেখেছি এবং নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে অনেক ক্ষেত্রে দেশ, অনেকে বলছেন সেটি। এটিকে কেন রোধ করা যাচ্ছে না? প্রথমত এটা খুব কঠিন ব্যাপার। যাদের দেশ থাকে না, ঠিকানা থাকে না, তাদের কাছে হচ্ছে টিকে থাকাটাই হচ্ছে বড় প্রশ্ন। সেখানে নীতি নৈতিকতা কাজ করে না। তারা কিভাবে জৈবিক প্রয়োজন মেটাবে, কিভাবে তারা বেঁচে থাকবে, তাদের ক্ষুধা নিবারণ করবে, সেটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের জন্য এইটা নীতি নৈতিকতা কোনো বিষয় হওয়ার না, এটা যে কোনো মানুষের জন্যই এটা হতে পারে। রোহিঙ্গা ব্যাপক জনগোষ্ঠী যারা এখানে বিভিন্ন রকম সমস্যায় রয়েছে, তারা দেশ ছেড়েছে, তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, মানুষের উপর মুখাপেক্ষি হয়ে আছে। তো সেই জায়গা থেকে এই অপরাধ দমন করা কঠিন ব্যাপার। তারপরে অপরাধ দমন করতে হবে এবং সেই জন্য যত দ্রুততম সময়ের মধ্যে দরকার যে তাদেরকে দেশে ফিরিয়ে দিতে হবে। আর একটা হচ্ছে রোহিঙ্গাদের ক্ষেত্রে যে দেশগুলা হাত বাড়িয়েছে, সহযোগিতা করছে, তো তারা এই ক্ষেত্রে তো তারা একটা বিষয় করতে পারে যে কিছু রোহিঙ্গা সেই সব দেশেও পুনর্বাসন হতে পারে। যদি তারা মনেই করে যে না এটা তাদেরকে ফেরত পাঠাতে পারবে না, তাহলে সেই দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। কিন্তু বাংলাদেশ তো এই চাপ সইতে পারছে না। এবং এই বিষয়ে আমার দেশ আজকে একটি শিরোনাম করেছে, ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবাসন, নয়াদিল্লির চাপে মিয়ানমারকে সুবিধা দিতে চুক্তি ধারাবাহিকতা রক্ষা না করায় ফেরত পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। এটিকে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি এই ব্যাপারটা আমি খুব, আমার কাছে খুব স্পষ্ট না। তারপরে আমি যেটা মনে করি যে রোহিঙ্গাদেরকে পাঠানোটা এখন কেবলমাত্র মিয়ানমারের মাধ্যমে এটা সম্ভব। কেননা মিয়ানমার তো ওই জায়গার মালিকানাই নেই, ওখানে তো তার কর্তৃত্বই শেষ হয়ে গেছে। ওখানে অন্য সে বিদ্রোহীরা তারা ওখানে শাসক দায়িত্ব গ্রহণ করেছে। অতএব সেই ক্ষেত্রে মিয়ানমারের মাধ্যমে কেবলমাত্র সেটা হবে না। এখানে বিদ্রোহীদের সঙ্গেও তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি থাক আর না থাক, তাদের সঙ্গেও বিষয়টা আলোচনা। জি, এবং আমরা একটা সময় দেখেছি বহির্বিশ্বের অনেকগুলো দেশ একটা সময় পর্যন্ত কথা বলেছে এবং তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যেতে পারে, কিভাবে বাংলাদেশের উপর চাপ কমানো যেতে পারে এবং কিভাবে রোহিঙ্গাদেরকে সাহায্য করার জন্য পাশে দাঁড়ানো যেতে পারে, সেটির বিষয়ে অনেককেই কথা বলতে দেখেছি। কিন্তু বেশ অনেক দিন থেকেই আসলে বহির্বিশ্বের সবগুলো দেশ এই বিষয়ে একেবারে চুপ, তারা কোনো কিছুই বলছে না। এর পেছনে বাংলাদেশের কোনো ব্যর্থতার জায়গা রয়েছে কিনা, বা আন্তর্জাতিক কি ধরনের পলিসি কাজ করছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বাংলাদেশের তো একটাই ব্যর্থতা যে আমাদের দেশে এত লোক এসছে কিন্তু আমরা তাদেরকে ফেরত পাঠাতে পারি, আমরা মিয়ানমারের সাথে মোকাবেলা করতে পারি। তো এটা তো বাংলাদেশেরই মূল দায়িত্ব ছিল যে এটাকে মোকাবেলা করা এবং তাদেরকে ফিরিয়ে নেওয়া। এবং এই জন্য আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছি সেই সব পদক্ষেপগুলো সফল হয় নাই। প্রথম আমরা মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করেছি, আমরা পরে ত্রিপাক্ষিক ভাবে আলোচনা হয়েছে চীনের মাধ্যমে। তো তারপরে আমরা বহুপাক্ষিক আলাপ আলোচনা করছি। কিন্তু যে বিশ্ব জনমত গঠন করা এবং যার চাপ সৃষ্টি করা এবং মিয়ানমার এমনকি আরাকান আর্মিকে বাধ্য করা, সেই কাজটা কিন্তু আমরা করতে পারিনি। এই ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে। বাংলাদেশ সেই কাজটা করতে পারছে না। বাংলাদেশকে এখন মিয়ানমারের পাশাপাশি এখানে আরাকান আর্মির সঙ্গেও কথা বলা এবং কিভাবে তাদেরকে নিজের জায়গায় ফেরত দিতে পারে এই বিষয়টাকে করা এবং জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানের কাজটা সম্পন্ন হতে পারে বলে আমি মনে করি। এবং জাতিসংঘের মহাসচিব আসছেন এবং তাকে স্পষ্ট করে বলা দরকার যে এটা আন্তর্জাতিক সমস্যা এবং এই সমস্যা বাংলাদেশ একার পক্ষে সম্ভব না, আন্তর্জাতিক ভাবে সমাধান করতে হবে এবং এই বিষয়টা, এই দায় দায়িত্ব জাতিসংঘকে গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক রাষ্ট্রসমূহের সংগঠন হিসাবে জাতিসংঘকে সেই দায়িত্ব পালন করতে হবে এবং তাদেরকে ফিরিয়ে দেওয়ার মধ্যেই একমাত্র কার্যকর শান্তি এবং সমস্যার কার্যকর সমাধান রয়েছে, অন্য কোনো পথে নাই। জি, তো এখন জাতিসংঘের মহাসচিব যখন সরেজমিনে আসলে বাংলাদেশের রোহিঙ্গাদের অবস্থাটা দেখে যাবেন, তারপরে বাংলাদেশ তার কাছ থেকে কি ধরনের পদক্ষেপ আশা করছে? বাংলাদেশের তো আশা একটাই, আমি আগেও বললাম যে বাংলাদেশের তো একটাই আশা হওয়া উচিত, একটাই দাবি যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো এবং তাদের বাস্তব ভিটায় তাদেরকে পুনর্বাসন করা এবং তারা যাতে, কিন্তু এই প্রক্রিয়াটি কি খুব সহজ? তাদেরকে জি, খুব কঠিন ব্যাপার। কিন্তু তার আগে যারা এখানে আছেন তারা যাতে এখানে তাদের সমস্ত খাদ্য এবং অন্যান্য নিরাপত্তা নিশ্চিত হয়
তারা যেন শান্তিতে এবং তারা যেন স্বস্তিতে এখানে থাকতে পারে, সেই ব্যাপারটাও করা এবং সেই ধরনের সহযোগিতা হাতও বাড়ানো দরকার। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তাদের এই ধরনের বাজেট কাটেল করার কারণে রোহিঙ্গাদের এখন টিকে থাকা, তাদের ন্যূনতম খাদ্য বিষয়টি এখন একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়েছে। জাতিসংঘের মহাসচিব তো নিশ্চয়ই সেটা উপলব্ধি করবেন এবং তার কাছে এই বিষয়টা তুলে ধরা দরকার, যেহেতু তাদের যে বাইরে থেকে যে সাহায্য ছিল সেই সাহায্য কিন্তু ক্রমেই কমে আসছে। আরেকটি বিষয় হচ্ছে এই রোহিঙ্গাদের ব্যাপারে বহির্বিশ্বের যারা কথা বলা এখন কমিয়ে দিয়েছেন বা একেবারে বন্ধই বলা চলে, এর পেছনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকম ব্যর্থতা রয়েছে কিনা? কারণ আমরা জানি যে এই বিষয়গুলো আসলে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে, যোগাযোগ রাখে বা তাদের সঙ্গে লিয়াজু মেনটেন করে, সেই জায়গায় কোনো ব্যর্থতা দেখতে পাচ্ছেন কিনা? আমি আগেও বললাম সেটাকে যেভাবে একটা ইন্টারন্যাশনালি একটা ইস্যু করা এবং সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করা, ইস্যু করা, সেই ইস্যু করার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট কূটনৈতিক দক্ষতার পরিচয় দিতে পারে এবং বাংলাদেশ এইটা করার ক্ষেত্রে তার যে পদক্ষেপগুলো সেখানে তো কিছু ভুল ভ্রান্তি এবং কিছু গাফিলতি তো ছিল এবং তারা যে যে পথগুলোতে অগ্রসর হয়েছে সেখানে সঠিক ফল বয়ে আনে নেই। এমনকি এখানে আমি একটা কথা প্রসঙ্গে বলতে চাই যে মিয়ানমারের সমস্ত গ্রুপগুলোই, সমস্ত জাতিগুলোই, অর্থাৎ এখানে এই জায়গা যেটা আরাকান আর্মি, অর্থাৎ যে এখানে রাখাইন জাতি, চীন, পাশে শান এবং অন্যান্য যেসব জাতির মানুষ রয়েছে তারা কিন্তু সশস্ত্র। একমাত্র রোহিঙ্গারাই হচ্ছে সশস্ত্র ক্ষেত্রে পিছিয়ে আছে। তো যখন একটা দেশের অভ্যন্তরে কনফ্লিক্ট হয় তখন যারা নিরস্ত্র তারাই ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এটাও রোহিঙ্গাদের জন্য একটা দুর্ভাগ্য। হ্যাঁ, রোহিঙ্গাদের মধ্যে যে একটা সশস্ত্র গ্রুপ আরসা এবং অন্যরা রয়েছে, তো তারাও ওই রোহিঙ্গাদের প্রতিনিধিত্বশীল নয় এবং তারা অনেক সময় আরাকান আর্মি টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই ক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য এটাই দুর্ভাগ্য যে রোহিঙ্গারা নিজেরা যথেষ্ট শক্তিশালী এবং না, এবং সবাই যেখানে অস্ত্রের খেলা হচ্ছে, অস্ত্র দিয়ে ভাগ্য নিরূপণ হচ্ছে, তখন রোহিঙ্গারা নিরস্ত্র হয়ে তারা প্রতিবেশী রাজ্যে অবস্থান করছে। জি, তাহলে আমাদের প্রত্যাশা থাকতেই পারে যে দুর্ভাগা রোহিঙ্গারা যেন বাংলাদেশের দুর্ভোগের বা দুর্ভাগ্যের কারণ হয়ে না দাঁড়ায়। শেষ পর্যন্ত আমরা আশা করব যে সবাই মিলে এটির একটি সুন্দর সমাধান বের করবে। একটু রাজনৈতিক বিষয়গুলোর দিকে চোখ ফেরাতে চাই। সমকালে একটি সংবাদ এসছে, টিকচিহ্নে নয়, বিস্তারিত মতামত দেবে দলগুলো। বলা হচ্ছে 7 দল দিয়েছে মতামত, আংশিক মত দুটির। বিএনপি, জামায়াত, এনসিপি সহ 16 দল চায় সময়, রাজনৈতিক সংলাপ ছাড়াই কিছু সুপারিশ বাস্তবায়ন। এদিকে যুগান্তর বলছে সংস্কার প্রস্তাবের জবাবে রাজনৈতিক দলগুলোর মতামত, গণপরিষদ গণভোটে না, সংবিধান সংস্কারের মত। জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো 166 সুপারিশ পর্যালোচনা করছে 34টি রাজনৈতিক দল। এই বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে এই ধরনের প্রশ্নমালা তো এর ভিতর কোনো সমাধান নাই, বরং এখানে মূল ইস্যুগুলোকে সামনে আনা উচিত ছিল এবং সেইগুলো আলোচনার মধ্যে আসা উচিত ছিল। যেভাবে প্রশ্নমালা তৈরি করা হয়েছে এর মধ্য দিয়ে কোনো কিছু, প্রশ্নমালাগুলো আমি পড়েছি, আমারও টেবিলে আছে, কিন্তু আমি এটা দেখেছি যে এটা একটু দর্শকের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি উল্লেখ করেন। না, আমার কাছে সেইটাই মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, যেমন কতগুলো জিনিস ফয়সালা হওয়া উচিত। যেমন এখানে নতুন সংবিধান দরকার কিনা, এখানে যে নতুন সংবিধানের যে প্রস্তাব করা হয়েছে, কিন্তু নতুন সংবিধান এখানে বাস্তবসম্মত না। এখানে বিএনপি সহ বড় দল, মেজর কোনো দলই নতুন সংবিধান চাইছে না, কেননা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংবিধান হয়েছে, হ্যাঁ অনেক কালাকানুন ঢুকে গেছে, অনেক অগণতান্ত্রিক ধারা সেখানে যুক্ত হয়েছে, সেগুলো কিছুটা সংস্কার হতে পারে, যেটিয়ে দূর করতে হবে এবং সংস্কারী সমাধান। অতএব এইটা নতুন সংবিধানের কোনো বিষয় নয়। পুরোপুরি পরিবর্তন চাচ্ছে বা পুরোপুরি নতুন সংবিধান চাচ্ছে কয়টি দল? নতুন সংবিধান আমি হয়তোবা এই যে জাতীয় নাগরিক পার্টি আরো 2-1টি দল চাইতে পারে, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল, যেটি তারা শুরু থেকেই বলে আসছে, হ্যাঁ শুরু থেকে বলে আসছে, এর বাইরে কেউ চাইছে না। তারপরে কতগুলো অপ্রয়োজনীয় বিতর্ক রয়েছে, সেগুলো আবার প্রশ্নমালায় যোগ করে দেওয়া হচ্ছে। যেমন ধরুন যে এটা প্রজাতন্ত্র না জনগণতন্ত্র রাষ্ট্র, এইগুলোর কোনো মানে নেই। যে বাংলা ভাষার এইটা নিয়ে তো
ভাষার সংস্কার তো আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পিপুলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছি। তো এই শব্দের পরিবর্তনের মধ্য দিয়ে জাতির কিছু আসে যায় না, হেরফের মানে একটা শব্দ বাংলা ভাষায় সেটা গ্রহণ হয়েছে, যেটা গৃহীত হয়েছে, কিভাবে গৃহীত হয়েছে সেটা সে ব্যাকরণবিদদের বিষয়, কিন্তু এই গৃহীত শব্দ নিয়ে যে বিতর্ক আনা হয়েছে এটা অপ্রয়োজনীয় বিতর্ক। এখানে সেকেন্ড রিপাবলিক, নতুন ঘোষণা, এগুলো কোনো অর্থহীন ব্যাপার। এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশে তো রয়েছে। হ্যাঁ, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করাটা দরকার। তবে কতগুলো ব্যাপারে তো ঐক্যমত্য হয়েছে, যেমন দ্বিকক্ষের ব্যাপারে বোধহয় আর কারো দ্বিমত নাই, এখানে সব দলই দ্বিকক্ষ ব্যাপারে, অর্থাৎ যে আর একটা উচ্চকক্ষ দরকার, এবং সেটা আমার কাছে প্রয়োজনীয় মনে হয়। এই জন্য যে হ্যাঁ, নিম্নকক্ষ অর্থাৎ পার্লামেন্ট আইন পাস করবে, কিন্তু আইনগুলো পর্যালোচনার জন্য যদি আর একটা উচ্চকক্ষ থাকে, এটা সেখানে একটি জবাবদিহিতার জায়গা তৈরি হবে, জায়গা তৈরি হয়। এক আর একটা হচ্ছে যে হ্যাঁ, এই যুক্ত উচ্চ কক্ষে কিভাবে নির্বাচন হবে এটা নিয়ে বোধহয় ঝামেলা আছে, যে উচ্চ কক্ষে কিভাবে যাবে। একটা হচ্ছে যে কিভাবে নির্বাচিত হবে, ভোটের সিস্টেম কি হবে, হ্যাঁ সেটা হলো ভোটের সংখ্যানুপাতিক না সিটের সংখ্যানুপাতিক। তো এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। তো বেশিরভাগ দলই বোধহয় ভোটের সংখ্যানুপাতিক এটা চাচ্ছে। সেই ক্ষেত্রে বিরোধ দল বিএনপির আমি যেটা 31 দফায় মনে হয়েছে যে সিটের সংখ্যানুপাতিক, এই ক্ষেত্রেও আমার মনে হয় একটা ঐক্যমত্য দরকার, যে এটা ভোটের সংখ্যানুপাতিক করা যায় কিনা, এই বিষয়টা নিয়েও তো আলোচনা হতে পারে। এই ধরনের মেজর এবং গণপরিষদ ভোট এবং জাতীয় নির্বাচন নিয়েও তো একটি বিতর্কের জায়গা রয়েছে, সেখানে অনেকে ঐক্যমত্য পোষণ করছে না। হ্যাঁ, গণপরিষদ নিয়ে তো আমি বললাম যে গণপরিষদটা কেন, যেহেতু নতুন সংবিধান তৈরি করতে হবে, যারা মনে করছে তারা গণপরিষদ নির্বাচন চাইছে, আর যারা মনে করছে যে না, নতুন সংবিধানের দরকার নেই, সংবিধানের আলোকেই আমরা করতে পারি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রিপাবলিক হয়েছে, সেই রিপাবলিক প্রথম সংবিধান তৈরি করেছে, এবং সেই সংবিধানই আমাদের সংবিধান, এবং এই সংবিধানে অনেক অগণতান্ত্রিক ধারা ঢুকে পড়েছে, অনেক অনিয়ম হয়েছে, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে সংবিধান ব্যবহৃত হয়েছে। সেই সমস্ত জায়গা থেকে, সেই সমস্ত কালাকানুনের বেড়াজাল থেকে সংবিধানকে মুক্ত করা দরকার, কিন্তু এর জন্য নতুন সংবিধানের কোনো প্রয়োজন নেই। এটা একটা জটিল প্রক্রিয়া বলে মনে হয়, এবং নিশ্চয়ই এটা সময় সাপেক্ষ। একটি দেশের সংবিধান পরিবর্তন করা তো নিশ্চয়ই 1 মাস বা 2 মাসের কাজ নয়, এটি দীর্ঘ প্রক্রিয়া। শুধু সময় সাপেক্ষ না, এখানে মনস্তত্ত্বেরও ব্যাপার রয়েছে। তো একদল লোক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যারা পাকিস্তানের বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল, সেই শক্তিটা তারা কোনো ক্রমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলগুলোকে অবিকৃত থাক, মুক্তিযুদ্ধের ফসলগুলো রক্ষিত হোক, এটা তারা চায় না। তাই পিছন থেকে তারা কলকাঠেও নাড়ে, এই ব্যাপারটাও আমাদের ভাবতে হবে। জি, তাহলে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে নিশ্চয়ই সঠিক একটি সিদ্ধান্ত আসবে, সেটি প্রত্যাশা থাকবে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আবু সাইদ খান, আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হচ্ছে, দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।